আজকের পর্বে থাকছে সাম্প্রতিককালে পড়া দুটি গোয়েন্দা গল্প সমন্বিত বই এবং একটি মেডিকেল থ্রিলার সম্পর্কে আমার পাঠোপলব্ধির কথা। নমস্কার, আমি সোমালি। এই চ্যানেলের নাম বই চর্চায় সোমালি। আমি বই পড়তে, বই নিয়ে গল্প করতে ভালোবাসি। নিজের পাঠলব্ধ অভিজ্ঞতার কথা, নিজের পাঠলব্ধ উপলব্ধির কথা নিজের মতো করে আপনাদের বলতে পারলে আমার ভালো লাগে। বই ভালো লাগলে এবং আমাদের উপস্থাপনা ভালো লাগলে বই চর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে পারেন। চলুন আর দেরি না করে আপনাদের অনুমতি নিয়ে শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চার সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। 21 রজনী সেন রোড, কলকাতা 7,29,000 নিবাসী, মগজাস্ত্র প্রয়োগে সিদ্ধহস্ত প্রদোষচন্দ্র মিত্র এবং তীক্ষ্ণ নাসিকা, বুদ্ধিদীপ্ত চোখ, সূক্ষ্ম বিশ্লেষণী বুদ্ধিসম্পন্ন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির পর যার রহস্য ভেদ করার ক্ষমতা ছোটবেলায় আমায় তাক লাগিয়েছিল, তিনি হলেন মিতিন মাসি। ছোটবেলায় পুজোবার্ষিকী আনন্দ মেলাতে মিতিন মাসি এবং টুপুরের অভিযানগুলো পড়বার জন্য মুখিয়ে থাকতাম। তবে এবার আর মিতিন মাসি রূপে নয়, আধুনিক সমাজের বিভিন্ন রকম জটিলতা তথা ঠাস বুনোট রহস্য সমাধানকারী মিতিনের সঙ্গে পরিচয় করতে হলে সুচিত্রা ভট্টাচার্যের মিতিন সম্পর্কিত 5টি গল্পের সংকলন 5 মিতিন পড়তে পারেন। সংকলিত 5টি বড় গল্প হলো যথাক্রমে একটি শুধু রং নাম্বার, 20, মেঘের পরে মেঘ, মারণ বাতাস এবং তৃষ্ণা মারা গেছে। গল্পগুলির প্লট সম্পর্কে একটু আলোকপাত করে আমি পাঠোপলব্ধির বিষয়ে যাব। একটি শুধু রং নাম্বার, এই গল্পে একটি উড়ো ফোন এমনভাবে ধোঁয়াশা সৃষ্টি করে, রহস্যের সৃষ্টি করে এবং তার ব্যাপ্তি ক্রমশ এমন বাড়তে থাকে যে বাড়তে বাড়তে গিয়ে পৌঁছয় একেবারে একটি মাদক চক্রের হদিশ পর্যন্ত। রহস্য সমাধানে অবশ্যই মিতিন। যে কোনো সম্পর্কের প্রাথমিক পর্যায়ে যদি অপরপক্ষের মানুষটিকে অবহেলা করা হয়, অপরপক্ষের মানুষ যদি মনে করেন যে তিনি যে মানুষটির সঙ্গে সম্পর্কে রয়েছেন তার থেকে তিনি নিষ্পৃহ আচরণ পাচ্ছেন, সেক্ষেত্রে অনেক সময় ওই মানুষটি মানসিক অন্ধকার এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক বিকৃতির মধ্যে তলিয়ে যান এবং অনেক ক্ষেত্রে নিজের অত্যন্ত পরিচিত এবং নিরাপদ জায়গা, নিজের পারিবারিক স্থলই হয়ে ওঠে শত্রুদের আকরস্থল। এমনই কিছুর হদিশ আমরা পাই 20 এই গল্পটিতে। মেঘের পরে মেঘ এই বড় গল্পটিকে উপন্যাস বললেও অত্যুক্তি হবে না। এই গল্পটির মধ্যে অনেক স্তর রয়েছে এবং বহু কাঠখড় পুড়িয়ে শেষে মিতিন কি সর্ষের মধ্যে থাকা ভূত এক্ষেত্রে অপরাধীর নাগাল পর্যন্ত পৌঁছতে পারবে, জানতে হলে মেঘের পরে মেঘ এই গল্পটি পড়তে হবে। মারণ বাতাস এই গল্পে এয়ার এম্বলিজম অর্থাৎ ইনজেকশনের মধ্যে বাতাস ইনজেক্ট করে মানুষকে মেরে ফেলা বা মানুষকে হত্যা করার পেছনের যে জটিল বিষয়টি, এই বিষয়টির জটিলতা দেখে মিতিন স্বতঃপ্রণোদিত হয়ে এই কেসটির ইনভেস্টিগেশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু শেষ পর্যন্ত কি সে সফল হয় তদন্তের ক্ষেত্রে, তা জানতে হলে মারণ বাতাস গল্পটি পড়তে হবে। তৃষ্ণা মারা গেছে এই গল্পে নিহতের অস্বাভাবিক মৃত্যুর কারণ হত্যা নাকি আত্মহত্যা, এই বিষয়ে রহস্যের বুনোট যখন ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে, তখনই মুশকিল আসানের ভূমিকায় অবতীর্ণ হয় প্রজ্ঞা পারমিতা মুখার্জি ওরফে মিতিন। এবার আসি পাঠোপলব্ধির কথায়। 5 মিতিন এই বইটি প্রতিটি গল্পের রহস্যের বুনোট একই রকম নয় এবং প্রত্যেকটি গল্পের আবেদন আলাদা। প্রথম গল্পটির কথা যদি বলি, একটি শুধু রং নাম্বার, এখানে পর্যায়ক্রমে রহস্যের ব্যবচ্ছেদন করা হয়নি, হঠাৎ করে একটি কনক্লিউশনে পৌঁছে যাওয়া হয়েছে এবং কি করে তদন্তকারী অপরাধের নাগাল পর্যন্ত পৌঁছচ্ছেন সেটি কোথাও গিয়ে
পাঠক বুঝতে পারেন না, আমি অন্তত বুঝতে পারিনি, একটি শুধু রং নাম্বার এই গল্পটির ক্ষেত্রে। মেঘের পরে মেঘ আমার মতে এই বইটির সবথেকে জটিলতম বড় গল্প বা উপন্যাস। এর এত স্তর রয়েছে যে যদিও প্রথম থেকে একটু সচেতন থাকলে অপরাধী কে তা আন্দাজ করা যায়, কিন্তু পাঠককে একটু কনফিউজ করে দেওয়ার যে ব্যাপারটা, একটু বিভ্রান্ত করে দেওয়ার ব্যাপারটা এক্ষেত্রে খুব সুচারুভাবে বলা হয়েছে, সুচারুভাবে বর্ণিত করা হয়েছে। তো আমার এই বইটির মধ্যে সবথেকে ভালো লেগেছে মেঘের পরে মেঘ এই বড় গল্প বা উপন্যাসটি। কিছু কিছু কাল্পনিক চরিত্রের সাথে নস্টালজিয়া জড়িয়ে থাকে, যেমন আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে মিতিন মাসির সঙ্গে। রহস্যপিয়াসী পাঠক যে খুব একটা সন্তুষ্ট হবেন এই বইটি পড়ে সেটি আমি বলবো না, কিন্তু আপনি যদি মিতিন ভক্ত হন আমার মতো তাহলে অবশ্যই পড়তে পারেন 5 মিতিন। সাধারণত গোয়েন্দা উপন্যাসে আমরা দেখি খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো জটিল বিষয়ের ক্ষেত্রেও গোয়েন্দাকে হাজার সমস্যার সম্মুখীন হওয়ার পরেও সমাধান সূত্র বের করে নিয়ে আসতে। আচ্ছা, যদি এমন হতো যে গোয়েন্দা উপন্যাসে রহস্য উদ্ঘাটনের পাশাপাশি বিবৃত হতো বিভিন্ন জায়গার স্থানিক ইতিহাস, জাদুবিদ্যা, চিকিৎসাবিদ্যা সম্পর্কিত নানান তথ্য, বিভিন্ন গুপ্ত সমিতিতে ব্যবহৃত চিহ্ন সম্পর্কে নানান তথ্য, সেক্ষেত্রে ডিটেকটিভ উপন্যাসের গতিময়তা কি কোনোভাবে রোধ হতো, না তা আরও মনোগ্রাহী হয়ে উঠত? তা জানতে হলে কৌশিক মজুমদারের ডিটেকটিভ উপন্যাস সূর্য তামসী পড়া যেতে পারে। 1892 খ্রিস্টাব্দে কলকাতায় একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে এবং স্বাভাবিকভাবেই তা তৎকালীন সময়ে নগরবাসীর চিন্তার কারণ হয়ে ওঠে। ঠিক একই পদ্ধতি অবলম্বন করে 2018 সাল নাগাদ চন্দননগরে আরও একটি হত্যাকাণ্ড ঘটে। এবার 19 শতকের বিষয়টি যদি আগে বলি, সেক্ষেত্রে পূর্বোক্ত হত্যাকাণ্ড এবং পরবর্তীকালে আরও দুটি দুর্ঘটনা, বিভিন্ন গুপ্ত সমিতির অস্তিত্ব এবং সেই গুপ্ত সমিতিতে ব্যবহৃত চিহ্নের কথা, এই সমস্ত চিহ্ন সম্পর্কিত তথ্য, এই বিষয়গুলি তৎকালীন সময়ের প্রশাসনিক আধিকারিকদের ভ্রুকুটির কারণ হয়ে ওঠে। ঠিক সেই সময় দেখা মেলে পুলিশ আধিকারিক প্রিয়নাথ মুখোপাধ্যায়, গোয়েন্দা তারিণী চরণ এবং ম্যাজিকে পারদর্শী গণপতি চক্রবর্তী। দেখা মেলে একটি রহস্যময় চরিত্র সাইগারসনের। এ সমস্ত রহস্যাবৃত ঘটনাগুলির সঙ্গে 2018 হত্যালীলার কী সম্পর্ক রয়েছে? তারিণী চরণের প্রপৌত্র তুর্বসু রায়, যে নাকি নিজেও একজন ডিটেকটিভ, সে কিভাবে নিজেকে এমন একটি জটিল ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলল যার বীজ অনেকটা গভীরে প্রথিত, তা জানতে হলেও সূর্য তামসী এই উপন্যাসটি পড়তে হবে। এবার আসি আমার পাঠলব্ধ অভিজ্ঞতার কথা। সূর্য তামসী একটি তথ্য সম্পৃক্ত উপন্যাস। এই উপন্যাসে প্রায় প্রতিটি পাতায় নানান রকমের তথ্য বিবৃত রয়েছে। ধরুন, এই উপন্যাসে একটি চরিত্র আরেকটি চরিত্রকে নিয়ে কোনো একটি স্থানে যাচ্ছে এবং লেখক সেই সময় উক্ত স্থান সম্পর্কে স্থানিক ইতিহাস বা উক্ত স্থান সম্পর্কে কিছু তথ্য পাঠকের সামনে উপস্থাপিত করলেন। তো গল্পের ছলে পাঠক যদি কোনো বিষয় সম্পর্কে, কোনো জায়গার সম্পর্কে তথ্য জানতে আগ্রহী হন এবং তার মনে হয় যে এভাবে তার মনের খিদের সঙ্গে সঙ্গে জ্ঞান পিপাসাও মিটবে, সেক্ষেত্রে সূর্য তামসী আপনার ভালো লাগতে পারে। অনেক জানা অজানা তথ্য আমি এই বই থেকে জেনেছি, যেমন ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি কি, চুচুড়ার নাম চুচুড়া কেন, ইত্যাদি। এবার যেহেতু এখানে দুটি সময়কালের কথা সমান্তরালভাবে বলা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে 19 শতকের বিষয়গুলি বোঝাবার জন্য উপযুক্ত ভাষার ব্যবহার করা হচ্ছে, দুটি সময়কাল মিলিয়ে অনেক চরিত্রদের সমাগম হয়েছে, সব কিছু মিলিয়ে এত তথ্য, স্বাভাবিকভাবেই এই উপন্যাসের গতিময়তা কোথাও গিয়ে স্লথ হয়ে পড়েছে। শেষে কোথাও গিয়ে কোনটা 2018 সালের ঘটনা এবং কোনটা 19 শতকের ঘটনা তা বুঝতে একটু বেগ পেতে হয়েছে এবং সচেতন থাকতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 2 পাতা পিছিয়ে আবার বর্তমান পাতায় ফিরে আসতে হয়েছে।
নিঃসন্দেহে যেহেতু এরপরে আরও 2টি বই আছে, সেহেতু একক উপন্যাস হিসেবে আমি কিছু বলতে পারি না এই বই সম্পর্কে, কিন্তু তবুও যেহেতু একটি সিরিজের এটি প্রথম বই, রহস্য সম্পর্কে একটু ইন্টারেস্ট আমার থাকবে, যেহেতু ক্রমশ বলে শেষ হচ্ছে। সত্যি কথা বলতে এই রহস্য সম্পর্কে, রহস্যের পরে কি হলো এটি সম্পর্কে আমার তত আগ্রহ জন্মায়নি। আমার কিছু কিছু চরিত্র সম্পর্কে ইন্টারেস্ট জন্মেছে, যেমন প্রিয়নাথ এই চরিত্র সম্পর্কে আমি আরও জানতে আগ্রহী, তারিণীচরণ সম্পর্কে আমি জানতে আগ্রহী, সেই জন্য আমি দারোগার দপ্তর বা গোয়েন্দা তারিণীচরণ এই বইগুলো হয়তো পড়ব। কিন্তু যেহেতু একটি সিরিজের প্রথম বই পড়া শুরু করেছি, কিছু কিছু প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে আরও 2টো বই পড়তে হবে, এবং আমি যদি 2টো বই পড়ি সেক্ষেত্রে আমার পাঠলব্ধ অভিজ্ঞতা নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তথ্য সম্পৃক্ত উপন্যাস ভালো লাগলে, কৌশিক মজুমদারের লেখা ভালো লাগলে অবশ্যই সূর্য তামসী পড়তে পারেন। অপরাধী তার সে যতই পোড় খাওয়া হোক না কেন, ঘটনাস্থলে কোনো না কোনো ক্লু রেখে যায়। এবার ধরুন কোনো অপরাধী ইচ্ছে করে তদন্তকারীর বুদ্ধির দৌড় দেখবার জন্য ক্লু লিখে গেল। সেক্ষেত্রে শেয়ানে শেয়ানে টক্করটি কত দূর পর্যন্ত যেতে পারে তা জানতে ইন্দ্রনীল সান্যালের মেডিকেল থ্রিলার অন্ধকারে দীপশিখা পড়া যেতে পারে। একটি মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের অস্বাভাবিক ধারাবাহিক মৃত্যু সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন আধিকারিকদের এবং প্রশাসনিক আধিকারিকদেরও উৎকণ্ঠার কারণ হয়ে ওঠে, এবং ঘটনা যত এগোতে থাকে তত বোঝা যায় যে এই হত্যার লীলার লক্ষ্য শুধুমাত্র ছাত্রছাত্রীরাই নয়, এই অপরাধের বীজ আরও সুদূরে প্রসারিত। এমতাবস্থায় এই সিরিয়াল কিলিংয়ের কেসটির দায়িত্ব কাঁধে তুলে নেন পুলিশ আধিকারিক বরুণ এবং দীপশিখা মুখার্জি, যিনি একজন ফরেন্সিক সার্জন। তিনি অপরাধ সম্পর্কে নিজের দুর্নিবার আকর্ষণের ফলে নিজেকে এই তদন্তের মধ্যে জড়িয়ে ফেলেন। এবার বরুণ এবং দীপশিখা এই জুটি কি অপরাধীকে শেষ পর্যন্ত চিহ্নিত করতে পারবে তা জানতে অন্ধকারে দীপশিখায় উপন্যাসটি পড়তে হবে। স্বল্প দৈর্ঘ্যের এই উপন্যাসটি অত্যন্ত দ্রুতগামী এবং আমার মতে বর্ণনাগত যে কোনো রকম বাহুল্য বর্জিত ঝরঝরে ভাষায় লেখা একটি রোমাঞ্চকর থ্রিলার। অন্ধকারে দীপশিখা এই বইটির ক্ষেত্রে পাঠক হিসেবে যে বিষয়ের ওপর আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে সে বিষয়ের প্রতি একটু আলোকপাত করতে চাইব। বর্তমান সময়ে দাঁড়িয়ে যে কোনো বিষয়ের প্রতি, যে কোনো বিষয়ের ওপর জনমত গড়ে তোলার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের পাশাপাশি সমাজ মাধ্যমেরও গুরুত্ব অনস্বীকার্য, এবং এই সমাজ মাধ্যমের সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের এই উপন্যাসে প্রভাবী বলে উল্লেখ করা হয়েছে, এবং সেই প্রভাবীদের স্পেকুলেশনের সঙ্গে যখন তদন্তকারী অফিসাররা মুখোমুখি হন বা সেই সব স্পেকুলেশন যখন তদন্তকারী অফিসারদের বা আধিকারিকদের সামনে আসে, সেই বিষয়টি এত বুদ্ধিদীপ্ত কৌতুক বা উইটের সঙ্গে বর্ণিত হয়েছে যে পাঠক হিসেবে আমার বিষয়টি অত্যন্ত চিত্তাকর্ষক লেগেছে। যে ইন্দ্রনীল সান্যালের এই পাঠ সংক্রান্ত বিরাম বা এই রিডার্সদের রিলিফ দেওয়ার যে প্রক্রিয়াটি সবসময় আমার দৃষ্টি আকর্ষণ করে, কারণ আমি ওনার যতগুলো বই পড়েছি এই বিষয়গুলো প্রত্যেকটি উপন্যাসে তার সে যত কম দৈর্ঘ্যেরই হোক না কেন থাকে এবং নানাভাবে থাকে, সেই দিকটি আমার খুব ইন্টারেস্টিং লাগে। এছাড়া যারা ইন্দ্রনীল সান্যালের বই মোটামুটি পড়েন, বিভিন্ন চরিত্রকে দেখে তারা চিনতে পারবেন, যেমন যারা কর্কট ক্রান্তি পড়েছেন তারা দীপশিখাকে চিনতে পারবেন, যারা স্নেহজাল পড়েছেন তারা চিনার মিত্রকে চিনতে পারবেন। সবশেষে বলবো, টানটান উত্তেজনা সমন্বিত নির্মেদ থ্রিলার পড়তে চাইলে অবশ্যই পড়তে পারেন ইন্দ্রনীল সান্যালের অন্ধকারে দীপশিখা। পরবর্তী আরও নানান ভিডিওতে নিজের পাঠলব্ধ অভিজ্ঞতা নিজের মতো করে নিয়ে হাজির হব আপনাদের সামনে। তাই বই চর্চার সোমালি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।